হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল এডুকেয়ার। তো আজ আমরা কি করবো? আজ আমরা করবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ফিজিক্যাল সায়েন্সের যে সেকেন্ড পেজটা আছে সেটা সম্পূর্ণ সমাধান। তো তোমরা ভিডিওটা দেখো। তো দেখা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। বলেছে যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? আমরা সবাই জানি কি গোবর গ্যাস, মানে অপশন এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এটা জীবাশ্ম জ্বালানি নয়। তারপরে কোশ্চেন বলেছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ATM চাপে 2 মোল, কত 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন। তাহলে 1 মোলের ক্ষেত্রে কত হয়? 22.4 লিটার। 2 মোলের ক্ষেত্রে কত হবে? 44.8 লিটার। ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে যে এসটিপি বলতে যে উষ্ণতার কথা তার মার নিকটতম একটা পূর্ণমান বলেছে, সেটা কত হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাবে কত? 273 কে। মানে অপশন এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, 273 কে। ঠিক আছে। তারপর এই কোশ্চেন দেখো, এর আগের পেজে রিপিট। কি বলেছে যে প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক উন্নত হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহার করে। কি আমরা ইনভার্টকে আমরা ব্যবহার করি, এটা আগের পেজেও ছিল, এখানেও আছে, রিপিটেড কোশ্চেন। ঠিক আছে। তারপরে কি বলেছে যে দন্ত চিকিৎসক মুখের মধ্যে দাঁত দেখতে কি বলে ব্যবহার করে, কি দর্পণ ব্যবহার করে থাকে সাধারণত? অবতল দর্পণ। মানে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অবতল দর্পণ। তারপরে কি বলেছে দেখো যে 1.6 বলেছে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাঁচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় বলছে আলোক রশ্মি আপতন কোণ কত বলেছে? 0 ডিগ্রি। যদি আপতন কোণ 0 ডিগ্রি হয় তাহলে এখানে বিচ্যুতি চাইছে, বিচ্যুতি কোণ কত হয়ে যাবে? বিচ্যুতি কোণ কত হয়ে যাবে? 0 ডিগ্রি। মানে অপশন এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, কত? 0 ডিগ্রি। তারপর দেখা যাক। আচ্ছা, ফ্যারাডের সূত্র দুটির ব্যাখ্যা করলে কি একটা, কি বলেছে? ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করে কি হচ্ছে? তড়িৎ চুম্বকীয় আবেশ। মানে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, কি? তড়িৎ চুম্বকীয় আবেশ। তারপর দেখো এখানে বলা আছে আর এ 226 88, এটা থেকে তেজস্ক্রিয় পরিবর্তনের ফলে কি হলো? আর এন 86, তারপর কত কত বলা আছে? 222 পরিণত হলো। তার নির্গত কণাটা কি দেখো, এখান থেকে কত কমে গেছে? এখান থেকে 2 কমে গেছে। আর এখান থেকে ভর সংখ্যা কত কমে গেছে? ভর সংখ্যা কত কমে গেছে? 4 কমে গেছে। 226 ছিল 222 হয়ে গেছে, কত কমে গেছে? 4 কমে গেছে। তার মানে আমার নিশ্চয়ই কণাটি কি? কণাটি ছিল আমার এখানে আলফা কণা। মানে অপশন এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, আলফা কণা। ঠিক আছে। এরপরে দেখো যে কোনটি ক্ষার ধাতু নয়। ক্ষার ধাতু নয় কোনটা? অ্যালুমিনিয়াম। এই অপশনগুলোর মধ্যে তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অ্যালুমিনিয়াম। তারপরে যে কোনটির তড়িৎ পরিবহনের ক্ষমতা হচ্ছে সব থেকে কম, মানে ন্যূনতম, কত হয়ে যাবে? তাহলে কঠিন কঠিন KCl, এটা হচ্ছে মানে হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা হচ্ছে সব থেকে কম। তারপর বলছি যে ভোল্টমিটারে অ্যাসিড মিশ্রিত জলের কি হচ্ছে তড়িৎ বিশেষের সময় অ্যানোডে অ্যানোডে কি উৎপন্ন হয়? অ্যানোডে জারণ ঘটে এবং কি হচ্ছে O2 মুক্ত হয়। মানে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে অ্যানোডে জারণ ঘটবে এবং কি হচ্ছে অক্সিজেন মুক্ত হয়। তারপরে দেখো বলছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যা দিয়ে বাদামি অধক্ষেপ পড়ে সেই দ্রবণটি হচ্ছে কি? সেই দ্রবণটি হচ্ছে কি? অ্যামোনিয়া দ্রবণ। মানে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যামোনিয়ার দ্রবণ। তারপরে কোশ্চেন, কোন ধাতুটি ব্রোঞ্জ বা কাঁসা দুটির আছে? ব্রোঞ্জ বা ও সরি ব্রোঞ্জ ও কাঁসা দুটিতেই আছে। কি? অপশন সি তামাতে। তামাতে ব্রোঞ্জও রয়েছে আর কাঁসাও রয়েছে। তারপর দেখো বলেছে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি, তাহলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত কিসে হয়? ডায়নামো। আমরা সবাই জানি ডায়নামো, অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ডায়নামো। তারপরে কি বলছে দেখো যে সমগণীয় শ্রেণী যৌগগুলির মধ্যে আণবিক সংকেত এর পার্থক্য আমরা কি জানি? CH2। মানে অপশন ডি CH2, অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ছিল আমাদের গ্রুপ এর কোশ্চেনগুলো, MCQ গুলো। এরপর আমরা আলোচনা করব গ্রুপ বি এর কোশ্চেনগুলো। তাহলে তার ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? ফার্স্ট কোশ্চেন দেখো বলেছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় মেঘ বৃষ্টি দেখা যায়? আমরা সবাই জানি কোন স্তরে দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। তা লিখে নেবে কি? কি হয়ে যাবে? ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে। তারপর হচ্ছে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের একটা কুপ্রভাব। তাহলে আমরা কি জানি যে গ্রিন হাউস এর পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাবে। গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে লিখে নেবো তোমরা। তারপর বলেছে যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি কমানো হয় তাহলে কি হয়? তাহলে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটি হচ্ছে উপযোগী? আমরা কি জানি? গ্রিন হাউস মানে CO2 পরিমাণ এখানে কমাতে বলেছে। তাহলে কি প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে সব থেকে বেশি উপযোগী। তারপরে কি বলেছে? তা সত্য মিথ্যা দেখো যে বলেছে যে বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে সসীম আয়তন আছে। এটা হচ্ছে আদর্শ গ্যাস থেকে কি বিচ্যুতির একটা কারণ। হ্যাঁ, এটা সত্য। কারণ আমরা সবাই জানি, ওখানে পড়েছিলাম গ্যাসের আচরণের ওখানটা বাস্তব গ্যাসের। সেখানে কি বলবে যে বাস্তব গ্যাসে কি বলছে দেখো যে বাস্তব গ্যাসের অণুগুলি সসীম আয়তন আছে। এটি হচ্ছে আদর্শ গ্যাসের একটা বিচ্যুতির একটা কারণ। হ্যাঁ, এটা হচ্ছে কি হচ্ছে, এটা কি বললাম, এটা হচ্ছে সত্য।
তারপরে দেখো এখানে এখানে চাপ বলেছে, এটা হয়ে যাচ্ছে তাপ, মানে একটি আদর্শ গ্যাসের তাপ কত হলে তার আয়তন কত হবে, শূন্য হবে। আমরা সবাই জানি 0 কে কত হয়ে যায়, 0 কে বা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলছে যে কোনো কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের কি হয়, সমানুপাতিক হয় না ব্যস্তানুপাতিক। আমরা কি জানি, কি বলেছে, তাপ পরিবহনের হার কি হয়, ব্যস্তানুপাতিক হয়। মানে এখানে লিখে নেবে তাদের যে তাপ পরিবহনের হার কি হচ্ছে, ব্লকের দৈর্ঘ্যের কি হচ্ছে, ব্যস্তানুপাতিক। এগুলো কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হবে, বারবার বলে দিচ্ছি, এগুলো কি করতে হবে, পূর্ণ বাক্যে লিখতে হবে। দেখো তারপরে কোশ্চেন যে বিক্ষেপণ মাত্রার সঙ্গে বলছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বিক্ষেপণ মাত্রা মানে আয়ের সাথে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আয় সমানুপাত, আমরা কি জানি 1/λ⁴। এটা আমরা জানি যে কি হয়, আয় সমানুপাত 1/λ⁴। তারপরে কোশ্চেন বলছে যে কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য কি হয়, তার ফোকাস দৈর্ঘ্য আমরা কি যায়, কমে যায়। কি লিখবে, তার ফোকাস দৈর্ঘ্য কি হয়, কমে যায়। তারপর বলেছে দেখো যে গোলীয় দর্পণের আলোকরশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না, এটা মিথ্যা, কারণ মেনে চলে তো, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে মিথ্যা। তারপরে কোশ্চেন বলেছে যে তড়িতাধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক, মানে আমরা কি জানি সম্পর্ক, 1 কুলম সমান 3 × 10⁹ কি ইএসইউ, কি বললাম, 3 × 10⁹ ইএসইউ লিখে নেবে। তারপর কি বলেছে যে একটা বৈদ্যুতিক মোটরে আর্মেচার তড়িৎ 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 প্রবাহের অভিমুখ একবার পরিবর্তন হলে আর্মেচারের কয়টি আবর্তনে, কতবার আবর্তন করলে হয়, অর্ধেক আবর্তনে। অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাবে অর্ধেক। অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অর্ধেক। আচ্ছা, তারপর হচ্ছে বাড়ির ইলেকট্রিক ওয়্যারিং আমরা কোন সমবায়ের সাথে যুক্ত হয়, সমান্তরাল সমবায়ের সাথে। তাহলে এখানে অ্যান্সার কি, এটা কি অ্যান্সার কি হয়ে যাবে, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক আছে, এটা হয়ে যাবে সমান্তরাল সমবায়। তো লিখে নেবে। এবার তেজস্ক্রিয় ধাতব খনিতে কোন গ্যাস পাওয়া যায়, কোন গ্যাস পাওয়া যায়, হিলিয়াম। কি বললাম, কোন গ্যাস পাওয়া যায়, লিখে অ্যান্সার হয়ে যাচ্ছে কি, হিলিয়াম। ঠিক আছে, তারপর বলছে জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম, সেটা কি হয়েছে, সেটা হয়ে যাচ্ছে কি, লিথিয়াম। সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে লিথিয়াম। ঠিক আছে, তারপর হচ্ছে কি প্রথম পর্যায়কে ড্যাশ পর্যায় বলা হয়, সব থেকে ছোট, তার মানে কি, অতি হ্রস্ব পর্যায়, অতি হ্রস্ব পর্যায়। ঠিক আছে, তারপর বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায় আর কটি শ্রেণী, আমরা কি জানি 7টি পর্যায় ছিল, 7টি, আর কটি শ্রেণী ছিল, 8টি শ্রেণী ছিল। 7টি পর্যায় আর কটি শ্রেণী ছিল, 8টি শ্রেণী ছিল। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে যে দুটি পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করে সেটা আমরা কি জানি, আয়নীয় বন্ধন, বা তোমরা বলতে পারো তড়িৎযোজী বন্ধন। কি বললাম, আয়নীয় বন্ধন, বা বলে দিতে পারো তড়িৎ। তাহলে কি বলে লিখে দেবে, আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন। আচ্ছা, তারপরে কোশ্চেন 14 নম্বর কোশ্চেন কি বলেছে যে পিটি তড়িৎদ্বারের সাহায্যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড সংঘটিত বিক্রিয়া। তাহলে অ্যানোড সংঘটিত বিক্রিয়াটা লিখে নেবে যে আমরা কি জানি, অ্যানোডে 4 OH, তার থেকে 4টা বেরিয়ে করে, সেটা কি হয়ে যাচ্ছে, 4 OH। এটাকে আমরা লিখতে পারি যে 4 OH কি হয়ে যায়, 2H2O আর হচ্ছে অক্সিজেন, O2 অ্যানোডে, তাই তো। তাহলে কি হয়ে যায়, 2H2O প্লাস হচ্ছে O2। আচ্ছা, ওলিয়াম কি, আমরা কি জানি, ওলিয়াম কাকে বলছে, যে SO3 কে আমরা যদি 98% H2SO4 যদি আমরা দ্রবীভূত করি, তাহলে কি পাচ্ছি, তবে আমরা কি পাচ্ছি, ওলিয়াম তৈরি হয়। ঠিক আছে, আশা করি তারা, বা বলতে পারো যে ধূম্রমান H2SO4 কে কি বলা হয়, ওলিয়াম বলা হয়। আচ্ছা, তারপর তার সাথে অথবা একটা কোশ্চেন ছিল যে কি বলা ছিল যে H2S গ্যাসকে যদি NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোফ্লুসাইড জলীয় দ্রবণে চালনা করে, তাহলে উৎপন্ন যে যৌগটা তার সংকেত আমাকে জিজ্ঞেস করছে। তার সংকেত কি হচ্ছে, Na4Fe Na4FeCN 5NOS, এটা কি হয়ে যায়। ঠিক আছে, তারপর বলছে ইউরিয়ার রাসায়নিক নাম, রাসায়নিক নামটা আমরা জানি কি হয়, কার্বামাইড। সংকেতটা আশা করি সবাই জানো, সংকেতটা কি হয়, NH2CO NH2।
সবাই পারবে তোমরা, ঠিক আছে। NH2CO NH2। তারপর বলেছে যে অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার, আমরা সবাই জানি যে গৃহস্থায়ী যে বাসনপত্র, সেই বাসনপত্রের জন্য আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি, ঠিক আছে। তারপর বলেছে যে ফ্লুরাইড ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম আমরা কি জানি, আকরিকের নাম কি হয়ে যাবে, ক্রায়োলাইট। কি হয়ে যাবে এটা, ক্রায়োলাইট। ক্রায়োলাইট। তারপরে কি বলেছে দেখো, তারপর বলেছে যে প্রোপানন, তার মানে কিটোন, যে যে কার্বক্সিল গ্রুপটা আসছে সেটা কি হচ্ছে, কিটোন। তার কি বলেছে গঠন সংকেত লিখতে বলেছে, সেটা কি হয়ে যাচ্ছে, CH3CO CH3, ঠিক আছে। তাহলে কি হয়ে যাচ্ছে তার গঠন সংকেত, CH3CO CH3। তারপরে কি বলেছে দেখো, দেখো CH3 CH2 CH2 CH3, এই সমবায়ের গঠনগত সংকেত কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে এটা লিখতে পারি CH3 গঠনগত বলছে, তাহলে সেটা হচ্ছে CH3, এটা হয়ে যাচ্ছে কত, CH3, এটা হয়ে যাবে, লিখে নেবে তোমরা। তারপরে কোশ্চেন বলেছে, লাস্ট কোশ্চেন এখানে, যে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগের পরীক্ষা প্রস্তুত করতে যে জৈব যৌগটির নাম, সেটা কি আমরা সবাই জানি, সেটা কি ইউরিয়া। সেটা কি হয়, সেটা হচ্ছে ইউরিয়া। সেটা কি হয়, সেটা হচ্ছে আমাদের ইউরিয়া। এই ছিল আমাদের গ্রুপ বি এর কোশ্চেনগুলো। এরপর দেখে নেবো আমরা গ্রুপ সি এর কোশ্চেনগুলো। আচ্ছা, তার আগে বলে দিই, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তো অবভিয়াসলি ভালো লাগলে চ্যানেলটায় বা ভিডিওতে লাইক করে দেবে এবং চ্যানেলটার সাথে যুক্ত থেকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। তোমরা কেউ সাবস্ক্রাইব করে যাচ্ছ না কিন্তু, ঠিক আছে। তাহলে দেখে নাও গ্রুপ সি এর প্রথম যে কোশ্চেন সেটা কি বলেছে, 3.1 কি বলেছে দেখো, যে অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তর সৃষ্টি এবং ধ্বংসের উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া সহ বলছে আলোচনা করো। তাহলে প্রথমে আমরা দেখেছি সৃষ্টি সম্বন্ধে এখানে লেখা আছে, যে কি বলেছে, যে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু যে হচ্ছে অতিবেগুনি রশ্মি বা যেটাকে আমরা ইউভি রে বলছি, সেটা শোষণ করে কি হচ্ছে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়ে, মানে হচ্ছে কি বলতে O2 অক্সিজেন অতিবেগুনি রশ্মি দ্বারা কি হচ্ছে বিয়োজন হওয়ার ফলে কি হচ্ছে ও পরমাণুতে, মানে অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে। এরপর পারমাণবিক অক্সিজেন কি করছে, আণবিক কি বলে অক্সিজেনের সঙ্গে মানে O2 এর সাথে সেটা বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, O3, মানে ওজোন অণু গঠন করছে, ঠিক আছে। তাহলে এরপরে দেখে নেবো যে ধ্বংসের যে কারণ, তাহলে ওজোন স্তর ধ্বংস কিভাবে হচ্ছে, যে উৎপন্ন ওজোন কি হচ্ছে অতিবেগুনি রশ্মি শোষণ করে, সেটা কি করছে ওজোন অণুতে বিয়োজিত হয়। এবার হচ্ছে O3 অতিবেগুনি রশ্মির প্রভাবে সেটা কি হচ্ছে O2 আর O তে বিয়োজিত হচ্ছে। তারপরে সেটা কি হচ্ছে আবার O3 টা আবার অক্সিজেন যে অক্সিজেন পরমাণু, সেই অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে 2O2 তে পরিণত হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখুন তাহলে কি হচ্ছে, যে ওজোন অণুর উৎপাদন ও ওজোন অণুর বিয়োজন, এই হচ্ছে ওজোন স্তর, এই দুটির মানে বিপরীত প্রক্রিয়ায় বলছে চক্রাকারে চলতে থাকে এবং এটি সাম্যাবস্থার সৃষ্টি করে। এই সাম্যাবস্থার জন্য হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে বলছে ওজোন গ্যাসের যে পরিমাণ সেটা কি হচ্ছে স্থির থাকছে। আশা করি বোঝা গেছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলছে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায়। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ আমরা দুটি যদি উপায় আমরা এখানে আলোচনা করতে বলছে, তো তোমরা সবাই পারবে। আমরা কি জানি যে সিএফসির ব্যবহার আমাদের কমাতে হবে, আবার যেটা অপ্রচলিত শক্তি উৎস ব্যবহার আমাদেরকে কি করতে বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এখানে পারবে এবং এখানে সুন্দর করে লেখাও রয়েছে, ঠিক আছে। তো দেখবে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি হচ্ছে প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায়, তার একটা মানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি যে ভিটি সমান কি হয়, ভিটি সমান হচ্ছে কি হয় V0 1 প্লাস T/273, এটা জানি তো, T/273। আচ্ছা, ভিটি মানে হচ্ছে এখানে টি এর মান বলে দিয়েছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, কত বলা আছে -273। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বলাই আছে এখানে, তাহলে সেটা সমান কত হয়ে যাবে, এটা হচ্ছে V0, আমি টি এর ভ্যালু এখানে যদি বসিয়ে দিই। আচ্ছা, এখানে -273 বসালে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে 273/273। তাহলে ভ্যালুটা কত চলে আসছে দেখো, ভ্যালুটা কত চলে আসবে, তাহলে V0 1 মাইনাস, এটা কেটে আছে কত হয়ে যাচ্ছে 1, তাহলে 1 - 1 মানে কি হচ্ছে V0 ইন্টু হচ্ছে 0। তাহলে এখানে কি চলে আসছে, যে আমরা কি দেখতে পাচ্ছি যে ভি মাইনাস মানে টি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে প্রকৃতপক্ষে সেটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। এটা তার গাণিতিক ব্যাখ্যা, লিখে নেবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে একটা লেন্সের ক্ষমতা বলা আছে কত বলেছে, +2.5D, ঠিক আছে। এখান থেকে আমাকে ফোকাস বের করতে বলেছে। ক্ষমতা ফোকাসের বর্ণনা আমরা সবাই জানি যে এফ সমান কি হয়ে যাবে, এফ সমান হচ্ছে 1/2.5, তো কি হয়ে যাবে 1/2.5,
সেটা কত হয়ে যাচ্ছে, তাহলে এটাই যদি পয়েন্টে উঠে যায় তাহলে 10/25, সেটা কত হয়ে যাচ্ছে 2/5, এটা কত চলে আসবে 0.4 মিটার। কি চলে আসছে 0.4 মিটার। তাহলে এটা যদি সেন্টিমিটারে নিয়ে যায় তাহলে কত চলে আসছে 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার। এরপর তার প্রকৃতি, এখানে ভ্যালুটা কি আছে পজিটিভে আসছে, পজিটিভে আমরা কি আসলে কি পাবো, এটা আমরা কি জানি, এটা হয়ে যাচ্ছে আমাদের কি লেন্স, এর লেন্সটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তল লেন্স। আচ্ছা দেখো তারপরে কোশ্চেন কি বলছে, যে পাতলা লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও এবং চিত্রসহ অঙ্কন করে দেখাও এবং এটার অবস্থান দেখাতে বলেছে। দেখো এখানে সুন্দর করে আমি এখানে নিয়ে চলে এসেছি। তো এসবগুলো করছি কার জন্য, তোমাদের জন্য। ঠিক আছে, তো এতক্ষণ ধরে ভিডিওতে যদি ভালো লাগছে তো অবভিয়াসলি এখন এখন লাইকটা অবশ্যই করে দাও। ঠিক আছে, এরপর দেখানো যে পাতলা লেন্সের আলোক কেন্দ্র। তাহলে পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো কি বলছে, প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু যার মধ্য দিয়ে যে আলোক রশ্মির কি বললো, আলোক রশ্মির কোনো চ্যুতি বা পার্শ্ব সরণ বলছে কোনোটাই হবে না। ঠিক আছে, তাহলে সেটাকে আমি এখানে দেখেছি উত্তর লেন্সের ক্ষেত্রে, আমি এখানে দেখো একটা ছবি এঁকেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে এই পয়েন্টটা আলোক কেন্দ্র, এবং অবতল লেন্সের ক্ষেত্রেও আমি এখানে একটা করেছি। তাহলে এর মধ্যে দিয়ে গেলে কি বললাম, এর মধ্যে কোনো কি বললাম কি হবে না, চ্যুতিও ঘটবে না এবং পার্শ্ব সরণ কোনোটাই হবে না। ঠিক আছে, একটা উত্তর লেন্সের ক্ষেত্রে করা আছে, একটা অবতল লেন্সের ক্ষেত্রে আঁকা আছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র, এখানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে আচ্ছা অথবাতে, হ্যাঁ 3.4 এর কি বলেছে যে পরিবাহী রোধ, পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর। আচ্ছা আমরা কি জানি পরিবাহী রোধ, রোধের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক, সরল সম্পর্ক, মানে সমানুপাতে পরিবর্তিত হয়, মানে কি আর সমানুপাত এল, এল কি হচ্ছে যখন আমাদের এ হচ্ছে স্থির, এ বলতে কি যখন পরিবাহীর যে প্রস্থচ্ছেদ সেটা যখন স্থির তখন আমরা কি পাচ্ছি আর সমানুপাত, আর সমানুপাত এল, এটা লেখা ছিল আর সমানুপাত এল। আবার যখন পরিবাহীর দৈর্ঘ্যটা যখন অপরিবর্তিত থাকছে তখন রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়, মানে আর সমানুপাত হচ্ছে কত 1/a। ঠিক আছে, তাহলে আমি এই দুটো সমীকরণ, এটা ছিল আমার 1 নম্বর সমীকরণ, এটা ছিল আমার 2 নম্বর সমীকরণ। তাহলে সেখান থেকে আমি যদি করি যে আর সমানুপাত এল বাই এ, এখানে একটা ধ্রুবকের রাশি সেটা চলে আসছে রো, তাহলে আর সমান রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, এই রোটাকে বলা হচ্ছে কি রোধাঙ্ক। তোমাদেরকে এখানে সম্পর্ক লিখতে বলেছে, তোমরা এটা দেখে নেবে। তাহলে একটার সাথে কি হচ্ছে সমানুপাতে, আর একটার সাথে ব্যস্তানুপাতে লেখা আছে সুন্দরভাবে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 3.5 বলেছে। দেখো এটাও আগের সেটে ছিল, আগের সেটে বলতে আমরা মধ্যশিক্ষা পর্ষদ যে প্রথম সেটটা করেছি সেই সেটে এই কোশ্চেনটা ছিল, এবং আবার এই সেটেও আবার রিপিট চলে আসছে। কি বলছে যে কীভাবে সোডিয়াম ক্লোরাইডের আয়নীয় বন্ধন গঠন করতে, সোডিয়াম ক্লোরাইড তাহলে NaCl, দেখো এখানে এন এর ভ্যালু বলা আছে, এন এর পারমাণবিক সংখ্যা কত বলা আছে 11, আর ক্লোরিনের বলা আছে কত 17। তাহলে এর সর্বৈচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, এন এর সর্বৈচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, একটি ইলেকট্রন থাকবে। এবং ক্লোরিনের কটা থাকবে 1 2 3 4 5 6 7টি ইলেকট্রন থাকে, তাই তো 17, তাহলে কটা থাকবে 7টা। এখান থেকে একটা দিবে এবং সেটা কি করবে, ক্লোরিন সেটা গ্রহণ করবে, দেখেন এটা কি হচ্ছে ত্যাগ করলো, দেন সেটা কিসে পরিণত Na প্লাসে পরিণত হলো, এবং এটা নিল একটা ইলেকট্রন দিয়ে, সেটা কিসে পরিণত হয়ে যাচ্ছে Cl মাইনাস, কি হয়ে যাচ্ছে Cl মাইনাস। দেন যে যোগাযোগ মানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে NaCl। আশা করি বোঝা গেছে এটা। ঠিক আছে, পারবে তোমরা। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে আচ্ছা ABC তিনটির পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে Z-2 Z+1, এদের মধ্যে বি হিলিয়াম ব্যতীত অন্য কোনো গ্যাস, মানে তার সর্বোচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, 8টি ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এরপরে বলেছে যে ও সির মধ্যে কি ধরনের বন্ধন সৃষ্টি করবে, তার মানে আমি সর্বোচ্চ কক্ষপথে 8টি, মানে জেড এর যে ভ্যালু চলে আসে সেটা 8, মানে সর্বোচ্চ কক্ষপথে কত 8টি ইলেকট্রন থাকবে, তার মানে 18 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। ঠিক আছে, তারপরে বলছে Z-2 মানে হচ্ছে কত 8 মাইনাস, মানে এখানে কত পাচ্ছি 6, তার মানে সর্বোচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে 6টি ইলেকট্রন থাকবে, মানে 16 নম্বরে অবস্থান করছে। আচ্ছা এরপরে বলে দিই যে সি এটা কি ছিল, এটা ছিল আমাদের বি, এটা কি ছিল, এটাও ছিল আমাদের কি বললাম, এটা হচ্ছিল আমাদের এ, আর সিটা কত ছিল, সি ছিল আমাদের Z+1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 11, এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 11। আচ্ছা এখান থেকে আমরা যদি করি তাহলে এখান থেকে যদি দেখি যে কি করবে, সর্বোচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন, একটি ইলেকট্রন থাকবে, এর সর্বোচ্চ কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে, একটি ইলেকট্রন থাকবে,
তাহলে এখানে যে যোগটা মানে একজন অবস্থান করছে 11 নম্বর, একজন অবস্থান করছে কত 16 নম্বর, তাহলে আমরা 11 আর 16 এদের মধ্যে কি বন্ধন গঠিত হয়? এদের মধ্যে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন গঠিত হয়। তার মানে এখানে যে অ্যান্সারটা হয়েছে এ আর সি এর মধ্যে যে বন্ধনটা হচ্ছে সেটা কি হচ্ছে আয়নীয় আয়নীয় বন্ধন বা তোমরা বলতে পারো তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, এরপর বলেছে যে এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত, তার মানে কি করছে এখানে দুটো ইলেকট্রন নেবে তবে তো সে 8টা পরিণত হতে পারবে, মানে এর যে সংকেতটা হবে সংকেতটা কি হচ্ছে C2A, এর যে সংকেতটা হবে সেটা কি হচ্ছে C2A। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে যে পরীক্ষাগারে নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত করে না সম আণবিক অণুতে মিশ্রিত অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম নাইট্রাইটের মিশ্রণে গাঢ় জলীয় দ্রবণের উত্তপ্ত করা হয় কেন? এর সমিত রাসায়নিক সমীকরণ সহ আমাকে লিখতে বলেছে। দেখুন সুন্দরভাবে লেখা আছে, কি লেখা আছে যে অ্যামোনিয়াম নাইট্রাইট যেটা হচ্ছে NH4NO2 একটি অস্থায়ী যৌগ। ঠিক আছে, এর তাপীয় বিয়োজনে বিক্রিয়াটিতে অত্যন্ত তাপ উৎপাদক এবং খুব দ্রুত গতিতে ঘটে। তাই NH4NO2 কে সরাসরি উত্তপ্ত করে N2 গ্যাস করলে মানে প্রস্তুত করতে গেলে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। সেই কারণে কি করা হয়, এতে জলীয় দ্রবণকে কি বলা হচ্ছে সরাসরি উত্তপ্ত না করে এটাকে আণবিক আণবিক কি বললাম অনুপাতে মিশ্রিত সোডিয়াম নাইট্রাইট মানে NaNO2 ও হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, ঠিক আছে, মিশ্রিত গাঢ় জলীয় দ্রবণকে কি হচ্ছে সতর্কভাবে উত্তপ্ত করে আমরা কি উৎপন্ন করি, নাইট্রোজেন গ্যাস আমরা উৎপন্ন করে। প্রথম ধাপটা লিখে দেবে যে NaNO2 তার সাথে NH4Cl দিয়ে কি পাচ্ছি NaCl প্লাস হচ্ছে NH4NO2। দেন সেকেন্ড ধাপে কি হয়েছে, দ্বিতীয় ধাপে NH4NO2 সেটা কি হয়েছে নাইট্রোজেন, অ্যান্ড এখান থেকে কি পাচ্ছি জল A2H2O। ঠিক আছে, লিখে নেবে, এখানে সুন্দরভাবে লেখা আছে। দেখো পরে কোশ্চেন। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে যে H2 এর সংস্পর্শে রূপমুদ্রা ও হচ্ছে তৈলচিত্র বাতাসে খোলা রাখলে বলছে কালো হয়ে যায় কেন? কি করলে সেটা পুনরায় আবার ফিরে আসবে? আচ্ছা বায়ুর মধ্যে আমরা যদি সামান্য H2S মিশে থাকে তাহলে তা ধীরে ধীরে রূপোর মুদ্রা মানে Ag সাথে যখন বিক্রিয়া করবে সেটা কি উৎপন্ন করে? সিলভার সালফেট উৎপন্ন করে। মানে Ag2S উৎপন্ন করে। ঠিক আছে? এর ফলে তার আস্তরণটা কি হয়েছে? এরপর রূপটা কি হচ্ছে? আস্তে, আস্তে কি হচ্ছে? কালো হয়ে পড়ে। মানে বিক্রিয়াটা দেখে নাও। তাহলে 2Ag প্লাস হচ্ছে H2S সেটা কি হচ্ছে? Ag2S মানে এটাই ছিল আমাদের কি? সিলভার সালফেট। ঠিক আছে? সিলভার সালফাইড আর হচ্ছে কি H2। এটা এরপরে হচ্ছে তৈলচিত্রে বলছে লেড হোয়াইট নামে একটা সাদা রং ব্যবহার করা হয় যা হচ্ছে বিভিন্ন আ লেড ঘটিত যে যৌগগুলো যেমন হচ্ছে PbCO3, PbOH এর হোল 2 সংমিশ্রণে তৈরি। তৈলচিত্র দীর্ঘদিন ধরে বায়ুতে রাখা থাকলে এগুলো কি হচ্ছে বায়ুর উপস্থিতিতে কি হয় যে H2S গ্যাসের সঙ্গে লেড ঘটিত যে যৌগগুলো সেগুলো ধীরে, ধীরে বিক্রিয়া করে। ধীরে, ধীরে বিক্রিয়া করে হচ্ছে কি কালো বর্ণের লেড সালফাইড মানে PbS, কালো বর্ণের লেড সালফাইড বা কি বললাম PbS পরিণত হয়। তাই হচ্ছে তৈলচিত্রের সাদা রং কি হচ্ছে পুনরায় হচ্ছে কালো হয়ে পড়ছে। তাহলে বিক্রিয়াটা তোমরা লিখে নেবে, দুটো বিক্রিয়া লেখা আছে। এর সাথে আরেকটা যে কোয়েশ্চেন বলা ছিল, কোয়েশ্চেনটা কি বলা ছিল যে কি করলে তারা পুনরায় কি হচ্ছে পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে পুনরায় আগে তো কালো হয়ে পড়া যে আগের অবস্থায় ফিরে আসবে তার যে লঘু H2SO4 দ্রবণ দিয়ে যদি ধুয়ে ফেলা হয় তাহলে কি হচ্ছে তৈলচিত্র লেড সালফাইড জারিত হয়ে দ্রাব্য সাদা লেড সালফেটে পরিণত হচ্ছে। মানে PbS যেটা কালো রং বর্ণের ছিল সেটা কি হচ্ছে H2SO4 দ্বারা যখন আমি ইয়ে করছি আ হ্যাঁ, সরি লঘু H2O2 লঘু H2O2 সাথে যখন করি তখন সেটা কি হচ্ছে PbSO4 প্লাস হচ্ছে কি 4H2O। ঠিক আছে? এটা লিখে নেবে তাহলে তোমরা। আচ্ছা, তারপরে কি বলেছে যে একটি চকচকে লোহার ছুরিকে CuSO4 দ্রবণে ডোবালে বলছে লোহার ছুরির ওপর লা তামার লাল আস্তরণ পড়ে। কিন্তু বলছে FeSO4 দ্রবণে ছুরি ডোবালে কোনো আস্তরণ পড়ে না। তার একটা দারুণ ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা আমরা যদি ধাতু সক্রিয় সারিতে আমরা যদি দেখি যত উচ্চ স্থানে অবস্থিত কোনো ধাতু যদি অপেক্ষাকৃত নিচের স্থানের কোনো ধাতুর বা যৌগ বা হচ্ছে লবণের জলীয় দ্রবণের থেকে আমরা সংশ্লিষ্ট ধাতুটিকে প্রসারিত করতে পারে। ঠিক আছে? এবারে সক্রিয়তা সারিতে আয়রন হচ্ছে কোথায় অবস্থান করছে? আয়রন হচ্ছে কপারের উপরে অবস্থান করছে। আয়রন কোথায় অবস্থান করছে? আয়রন কপারের উপরে অবস্থান করছে। তাই হচ্ছে কি কপার সালফারের জলীয় দ্রবণ থেকে এটি কি হচ্ছে? এটি কপারকে প্রতিস্থাপিত করে অধক্ষিপ্ত করে। এই কারণে হচ্ছে CuSO4 এর
দ্রবণে আমরা যদি লোহার পেরেক ডুবে যায় তখন সেটা কি হচ্ছে মানে যে পেরেকটা সেটা কি হচ্ছে কালচে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে, ঠিক আছে? এবং অপরপক্ষে কি করে, অপরপক্ষে বলছে ধাতু সক্রিয়তা শ্রেণীতে যে কপার আয়রনের নিচে অবস্থান করে। নিচে অবস্থান করার কারণে কি হচ্ছে যে এফিএসও4 দ্রবণে আয়রনটিকে প্রতিস্থাপিত করতে পারছে না। তাই এফিএসও4 তামার ছুরি ডোবালে এখানে কোনো তামার যে ছুরিটা তার কোনো পরিবর্তন হয় না, মানে কোনো আস্তরণ পড়ে না, ঠিক আছে? আচ্ছা, এর সাথে আরেকটা ছিল যে ডুয়ালুমিনের ব্যবহার। আমি এখানে ডুয়ালুমিনের ব্যবহার সম্বন্ধে বলছি না, বইয়ে রয়েছে, তোমরা সুন্দর দেখে নিতে পারবে যে ডুয়ালুমিনের ব্যবহারগুলো। আচ্ছা, রেকটিফাইড স্পিরিট কি আর একে একে পানের অযোগ্য করা হয় কেন? এটাও বললে কি বলছে এটা বলছি না, তোমরা আশা করি পারবে যে রেকটিফাইড কি মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, তোমরা বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখে নাও, এরপরে আমরা আলোচনা করব গ্রুপ ডি এর কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো, গ্রুপ ডি এর 4.1 কি বলেছে যে বয়েলের সূত্র কি বলেছে, বয়েলের সূত্র ও চার্লস সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা। তোমরা এটা সবাই পারবে। দেখো কি বলেছে, দেখো এখানে ধরি পি হচ্ছে চাপ, টি হচ্ছে উষ্ণতা, আর এন হচ্ছে মোল। এন মোল কোনো গ্যাসের আয়তন হচ্ছে ভি। আমরা বয়েলের সূত্র থেকে কি জানি, ভি সমানুপাত 1/p, যখন টি আর এন হচ্ছে স্থির, ঠিক আছে? আবার কি বলেছে যে আমরা চার্লস সূত্র থেকে কি পাই, যে ভি সমানুপাত টি যখন পি আর এন হচ্ছে স্থির। আর অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি পাই, ভি সমানুপাতে নেই। এই তিনটে সূত্রকে যখন একসাথে যৌগিকভেদের উপপাদ্য প্রয়োগ করবো তখন আমরা কি পাবো, যে ভি সমানুপাত কি পাচ্ছি, এন ইন্টু টি বাই হচ্ছে পি। তাহলে এখান থেকে পিভি সমানুপাত হচ্ছে কি, পিভি সমানুপাত এনটি, এই সমানুপাতটা উঠে গেলে একটা ধ্রুবক চলে আসবে, সেটা কি চলে আসবে, সেটা হচ্ছে আর। তাহলে পিভি সমান কি হয়ে যাচ্ছে, পিভি সমান এনআরটি। এই পিভি সমান এনআরটি এটাই হচ্ছে কি হচ্ছে, এটাই হচ্ছে একটা আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো একটা ম্যাথ বলেছে, কি বলেছে যে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনে জল আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা সবাই জানি, আগে বিক্রিয়াটাকে লিখে নিই। বিক্রিয়াটা কি হচ্ছে 2H2O2, এটাতে কি উৎপন্ন হয় তারা বলে দিয়েছে কি উৎপন্ন হয়, জল আর হচ্ছে অক্সিজেন কত বলা আছে, মানে 2H2O আমরা ব্যালেন্স করে নিচ্ছি, প্লাস হচ্ছে কি উৎপন্ন হয় বলে দিয়েছে, অক্সিজেন মানে হচ্ছে O2, ঠিক আছে? এটা বলে দিয়েছে। আচ্ছা, এরপর লিখে নিই, আচ্ছা এখানে বসিয়ে নিই। তাহলে 2, হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন কত 16 ইন্টু 2 32, তাই তো? 16 ইন্টু 2 32 চলে আসবে। তাহলে এটা করলে এটা কত চলবে, 2 ইন্টু, দেখো এটা 2 আর এটা হচ্ছে 32 মানে 34। তাহলে 34 মানে এখান থেকে কত চলে আসছে, 68 গ্রাম। কত চলে আসছে, 68 গ্রাম। আর অক্সিজেন আমরা কত পাবো, এখানে অক্সিজেন হচ্ছে কত হচ্ছে 16 ইন্টু 2 মানে হচ্ছে কত 32 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে, 6.8 H2O2 সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা 68 গ্রাম H2O2 থেকে আমরা অক্সিজেন কত পাচ্ছি, 32 গ্রাম। তাহলে আগে এটা লিখে নিই। তাহলে কি বললাম, 68 গ্রাম মানে 68 গ্রাম H2O2 থেকে অক্সিজেন পাই, O2 পাওয়া যায়, বা O2 পাই, কত পাচ্ছি আমরা, O2 পাই কত 32 গ্রাম। O2 উৎপন্ন হয়, কত উৎপন্ন হচ্ছে 32 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে ঐকিক নিয়ম, 1 গ্রাম থেকে আমরা কত পাচ্ছি সেটা লিখে নেব। অক্সিজেন উৎপন্ন হয় কত হয়, কত উৎপন্ন হয় তাহলে, 32 বাই হচ্ছে কত 68 এত গ্রাম, ঠিক আছে? তারপরে কি কত বের করতে বলেছে, 6.8 গ্রাম। কি বললাম, 6.8 গ্রাম H2O2 থেকে O2 পাওয়া যাবে, কত পাওয়া যাবে, 32 বাই হচ্ছে 68 ইন্টু কত আসবে 6.8। আচ্ছা, এই পয়েন্টে উঠে গেলে নিচে একটা 10 চলে আসবে, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কত চলে আসছে 3.2 গ্রাম। কত চলে আসবে, 3.2 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার বলেছিল এটা তো তার বেরিয়ে যাচ্ছে, ভর পেয়ে যাচ্ছি, ভর কত বেরোলো, ভর পেয়ে যাচ্ছি 3.2 গ্রাম, ঠিক আছে? এর সাথে আরেকটা কোশ্চেন বলেছিল যে তার আয়তন, আমাকে আয়তন বের করতে হবে। আচ্ছা, আমরা কি জানি যে কি জানি যে 32 গ্রাম O2 তার আয়তন কত, 22.4 লিটার। আমাকে বের করতে হবে কত, তাহলে এখানে লিখে নেবো, এটা এদিকে করে নিচ্ছি, কি করে নেবো, যে 32 গ্রাম O2 এর আয়তন কত হয়, আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রামের ক্ষেত্রে কত পাবো, 1 গ্রামের ক্ষেত্রে আয়তন কত হবে, 22.4 বাই হচ্ছে 32, ঠিক আছে? আর আমি কত এখানে পেয়েছি 3.2,
তাহলে 3.2 গ্রাম O2 এর আয়তন কত হবে 22.4 বাই 32 ইন্টু কত হবে 3.2। ঠিক আছে, এটা আমি আর করে দিচ্ছি না, অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে অ্যান্সারটা কত আসছে। তাহলে এটা হয়ে যাবে এখানে এত, যেটা বেরোবে সেটা এত লিটার, কি বেরোবে যা বেরোবে সেটা কি হয়ে যাবে এত লিটার। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এরপরে দেখো, এটা বোঝা গেছে। এরপরে হ্যাঁ, এরপরে কোশ্চেনটা বলেছে যে এমজি এমজিসিও3 সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া ঘটানো হলো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে আগে বিক্রিয়ার সমীকরণটা দেখে নেবো। তাহলে বিক্রিয়ার সমীকরণটা কি হবে? বিক্রিয়ার সমীকরণটা হবে যে এমজিসিও3 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে HCl, আমরা একবারে ব্যালেন্স করে লিখে নেবো। তাহলে হচ্ছে 2HCl, এটা থেকে আমরা কি পাবো, এটা থেকে আমরা পাবো MgCl2 প্লাস হচ্ছে কি পাবো MgCl2 প্লাস H2O প্লাস H2O প্লাস H2O প্লাস হচ্ছে কি পাবো কার্বন ডাইঅক্সাইড, একবারে ব্যালেন্স করে লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো, আচ্ছা এটা কত হয়ে যাবে, এমজি কত জানি, এমজি হয়ে যাচ্ছে আমাদের কত 12। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে 24, ম্যাগনেসিয়াম 24, কার্বন তো আমরা জানি 12, আর অক্সিজেন 16 3 48 48। তাহলে এটা যোগ করবে, যোগ করলে এর মান চলে আসবে কত 84 গ্রাম, যোগ করলে এর মান চলে আসবে কত 84 গ্রাম। 84 গ্রাম থেকে আমরা কি কার্বন ডাইঅক্সাইড, তো তাহলে এগুলো দেখাতে পারবেন কার্বন কত হচ্ছে, আমরা কার্বন ডাইঅক্সাইড জানি 44, তাও লিখে নিচ্ছি। এটা কত হচ্ছে 12, আর অক্সিজেন কত হচ্ছে 32, তাহলে কত হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি যে 84 গ্রাম MgCO3 থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন হচ্ছে 44 গ্রাম। তাহলে লিখে নেবে, তাহলে কি বললাম 84 গ্রাম MgCO3 থেকে CO2 পাওয়া যায়, কত পাওয়া যাচ্ছে, CO2 পাওয়া যায় কত হচ্ছে 44 গ্রাম। ঐকিক নিয়মে করবো, তাহলে 1 গ্রাম থেকে আমরা কত পাবো, 1 গ্রাম MgCO3 থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত পাওয়া যাবে 44 বাই হচ্ছে 84 এত গ্রাম। ঠিক আছে, আচ্ছা এটা আমার এরটা করছি, ঠিক আছে, এটা এরটা করছি। তারপরে কত বলেছে, আচ্ছা 126 গ্রাম, তাহলে 126 গ্রাম MgCO3 থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত পাওয়া যাবে, তাহলে 44 বাই 84 ইন্টু হচ্ছে কত 126। ঠিক আছে, এটা কাটাকুটি করবে, এইখানে কাটাকুটি করলে এখানে মান চলে আসবে 66 গ্রাম, তোমরা নিজে কাটাকুটি করবে। তাহলে কত হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে, আমরা কত পাবো 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এরপরে এর সাথে বিয়ে একটা কোশ্চেন বলা ছিল, বিয়ে কোশ্চেন কি বলা ছিল, বিয়ে একটা কোশ্চেন কি বলা ছিল, বিয়ে কোশ্চেন বলা ছিল যে কত মোল CO2 উৎপন্ন হবে, কত মোল, আমরা মোল যদি মোল সংখ্যা বের করতে হয় আমরা কি জানি এন সমান কি হয় W/M, তাহলে এন সমান কি পাবো, এন সমান কি W/M। ওয়েট আমরা কত পেয়েছি এখান থেকে 66, তাহলে 66 বাই মোল কার্বনের কত 44, তাহলে এখানে কত আসছে 3/2, মানে কত আসবে 1.5 মোল, কত আসবে 1.5 মোল। আশা করি বোঝা গেছে। কত পাবো আমরা তাহলে এখান থেকে মোল সংখ্যা কত পেয়ে যাচ্ছি 1.5 মোল। তারপরে আমাদেরকে কি বের করতে বলেছে, তারপরে আমাদের বের করতে বলেছে এখান থেকে যে আয়তন, কার্বন ডাইঅক্সাইডের আয়তন, তাহলে নিচে করে নেবো। আচ্ছা এখানে করে নিচ্ছি। আচ্ছা 44 গ্রামের ক্ষেত্রে এসটিপিতে আয়তন কত হয় 22.4 লিটার, তাহলে 44 গ্রাম, এটা সিএরটা করছি, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে CO2 এর আয়তন কত হয়, এসটিপিতে আয়তন কত হয়, আয়তন হয় 22.4 লিটার। তাহলে 1 গ্রামের ক্ষেত্রে আয়তন কত হবে, একের ক্ষেত্রে আয়তন বের করব, কত হবে 22.4 বাই হচ্ছে কত 44, আমরা কত ক্ষেত্রে বার করবো 66 গ্রাম। তাহলে কি করবে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আয়তন কত হয়ে যাবে 22.4 বাই হচ্ছে 44 ইন্টু হচ্ছে 66। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি দেখবো অ্যান্সার চেক করবো সবার। তোমরা সবাই এইখানে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগছে যদি অবশ্যই লাইকটা করো। ঠিক আছে, তারপরে আচ্ছা দেখো এখানে আরেকটা কোশ্চেন বলছে, এটাও আমি অ্যান্সারটা তোমাদের কাছ থেকে নেব যে আপাত তলের আপাত প্রসারণ কি বলেছে,
তলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান ধ্রুবক নয়? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোনটা ধ্রুবক নয়। আমি সবার কমেন্ট চেক করব, তো সবাই অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? আচ্ছা, এর সাথে একটা ম্যাথ বলেছে, এটা কমেন্ট বক্সে ছাড়ছি না, এটা করে দিচ্ছি, ক্যালকুলেশনটা তোমাদের জন্য ছেড়ে দেবো। আচ্ছা, 5 সেমি ভাববিশিষ্ট একটি ধাতব ঘনকের উষ্ণতা 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 578 মানে 578 ডিগ্রি সেন্টিগ্রেড করলে আয়তন প্রসারণ কত হবে সেটা বের করতে পারছে। এখানে আলফার ভ্যালু মানে ধাতব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে এখানে আলফা বলা আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফার ভ্যালু এখানে বলা আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে এল সমান নম্বর কত বলা আছে? এল সমান নম্বর বলা আছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এল সমান যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এখানে আয়তন কত জানি? আয়তন হচ্ছে এল কিউ হয়ে যাবে, মানে আয়তন কত পেয়ে যাবে এখানে 5 এর কিউব, তাহলে কত হয়ে যাচ্ছে 125 সেমি কিউব। কি বললাম? তাহলে আয়তন কত পেয়ে যাচ্ছি 125 সেমি কিউব, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলেছে যে উষ্ণতা 28 থেকে কত হয়ে গেছে 578। তাহলে এখানে যে উষ্ণতার পার্থক্য আমি যদি একবার বের করুন, উষ্ণতার পার্থক্য মানে কি টি টু মাইনাস টি ওয়ান, ঠিক আছে? উষ্ণতা পার্থক্য এটা ছিল আমার টি ওয়ান, এই পার্টটা ছিল আমার টি ওয়ান, আর এটা হচ্ছে টি টু। তাহলে উষ্ণতা পার্থক্য টি টু মাইনাস টি ওয়ান কত চলে আসবে 578 মাইনাস 28, তাহলে কত চলে আসছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। কত চলে আসছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আমাকে আয়তন প্রসারণটা বের করতে হবে। আচ্ছা, এটা আমার ভি ওয়ান এর ভ্যালু। আমাকে আয়তন প্রসারণ বলতে কি, আমাকে ভি টু মাইনাস ভি ওয়ান বের করতে হবে। তাহলে আমাকে কি বের করতে হচ্ছে? আমাকে আয়তন প্রসারণ বের করতে হবে। কি বের করতে হবে? আয়তন প্রসারণ। কি বের করতে হচ্ছে? আয়তন প্রসারণ। তার মানে কার ভ্যালু বের করতে হবে? বের করতে হচ্ছে আমাকে ভি টু মাইনাস ভি ওয়ান এর ভ্যালু আমাকে বের করতে হবে। এটার ভ্যালু আমাকে বের করতে হবে, ঠিক আছে? দেখে নেবো। আচ্ছা, এখানে আলফার ভ্যালু বলা আছে। আলফা সমান কত বলা আছে? আলফা সমান বলা আছে 1.7 ইন্টু, সরি, কি বলা আছে 17 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, আমরা আলফার সাথে গামার তো সম্পর্ক জানি, আলফা সমান গামা বাই থ্রি। হ্যাঁ, আলফা সমান গামা বাই থ্রি আমরা সবাই জানি, ঠিক আছে? তাহলে আলফা সমান কি যদি হয়, আলফা সমান হচ্ছে গামা বাই থ্রি, তাহলে গামা সমান কি হয়ে যাবে? গামা সমান হয়ে যাচ্ছে 3 আলফা। তাহলে এখানে আলফার ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে 3 ইন্টু 17 ইন্টু 10⁻⁻6 কার ভ্যালু বেড়ে যাচ্ছে? এটা আমাদের কি গামার ভ্যালু, এটা আমাদের কার ভ্যালু? গামার ভ্যালু। হ্যাঁ, এরপর আমাকে কি বের করতে হবে দেখো। আচ্ছা, ভি টু মাইনাস ভি ওয়ান বের করবো। তাহলে আমরা তো জানি, সূত্র কি জানি, যে গামা সমান কি হয় ভি টু মাইনাস ভি ওয়ান বাই যে প্রাথমিক যে আয়তন কত ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, ঠিক আছে? তাহলে গামা সমান লিখে নিচ্ছি। গামা সমান কি হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান বাই হচ্ছে ভি ওয়ান ইন্টু উষ্ণতার যে পার্থক্য তার সেটা কত ছিল টি টু মাইনাস টি ওয়ান। আচ্ছা, আমি এখানে প্রতিটা মান যদি বসি নি, আচ্ছা আমি ভি টু সমান এটা সমান তাহলে কি হয়ে যাবে, এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান কি গুণ হয়ে যাচ্ছে? গামাও গুণ হয়ে যাচ্ছে, তারপরে ভি ওয়ান, তারপর কি হয়ে যাচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। এটা হচ্ছে তো, দেখো এখানে মানগুলো লিখে রেখেছে। গামার ভ্যালু কত ছিল? 3 ইন্টু 17 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি ওয়ানের ভ্যালু আমি জানি, ভি ওয়ানের ভ্যালু কত বলেছিল প্রথমে বের করেছি, কত 125, তাই তো? এই যে এখানে ভি ওয়ান কত বেরিয়েছিল 125। আচ্ছা, টি টু মাইনাস টি ওয়ান উষ্ণতা পার্থক্য সেটা কত বেরিয়েছে 550। এটার গুণ করলাম না, গুণটা করবে তোমরা, গুণটা করে আমাকে কোথায় জানাবে? কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু চেক করব তোমাদের অ্যান্সার সবার, ঠিক আছে? তাহলে অ্যান্সার এখানে জানাবে কিন্তু। দেখো, আশা করি বোঝা গেছে তোমাদের। তারপরে নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে একটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য, কি বললাম, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে বলছে তাপ পরিবাহের হারের কি পরিবর্তন হবে? তাহলে আমরা কি জানি, তাপ পরিবহনের হার মানে আমাকে কিউ বাই টি বের করতে হবে। কিউ বাই টি সমান আমরা সূত্র কি জানি? কিউ বাই টি সমান আমরা কি জানি? কিউ বাই টি সমান হচ্ছে কি কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই হচ্ছে কি ডি, বা আমি যদি এখানে লেন্থ ধরে নিচ্ছি, দৈর্ঘ্য বলেছে এল ধরে নিলাম, ঠিক আছে? কি হয়? ডি হয়। আচ্ছা, এটা তো আমাদের সূত্র, এটা তো হয়, এটা তো জানি আমরা। আচ্ছা, এখানে দুটি, প্রথমে কি বলেছে দৈর্ঘ্যটা আর কি বলেছে প্রস্থচ্ছেদকে কি করেছে দ্বিগুণ করেছে, মানে এল আর এ কে কি করেছে দ্বিগুণ করে দিয়েছে। তার মানে আমি যদি প্রথম ক্ষেত্রে ধরি, তাহলে এটাও আমি কিউ ওয়ান বাই টি ওয়ান করছি, তাহলে এটা সমান কি হয়ে যাচ্ছে কে, এখানে প্রথমটা ক্ষেত্রে তো এই ধরতে পারি এ, ঠিক আছে?
তারপরে থিটা টু মাইনাস থিটা ওয়ান যা ছিল তাই লিখবো, এখানে এলটা এলই রয়েছে, প্রথম ক্ষেত্রে তো তাই রয়েছে, তারপরে ক্ষেত্রে কি করেছে দ্বিগুণ করে দিয়েছে, মানে আমি বলি এটা কিউ টু বাই টি টু, এটা কত হয়েছে, এটা হয়ে গেছে কত কে, এবার এটা দ্বিগুণ করেছে, এটা কত হয়ে গেছে টু এ হয়ে গেছে, এটা থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই হচ্ছে কত হয়েছে 12। আচ্ছা এখান থেকে কেটে গেল। আচ্ছা আমি যদি এই দুটোর অনুপাত করি, এটার সাথে এটার যদি অনুপাত করি, তাহলে দেখো দেখি সবগুলোই তো সেম। তার মানে আমার এখানে পরিবাহের যে হার, মানে সরি, হ্যাঁ তাপ প্রবাহের যে হার, সেটার কি কোনো পরিবর্তন হবে? এখানে কোনো পরিবর্তন হচ্ছে মানে রেশিওটা কি চলে আসবে? এই সব দুটোই তো সেম, তার রেশিওটা কত চলে আসবে? রেশিওটা 1:1। মানে তাপ পরিবাহের হারের কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, লিখে নেবে তাহলে এটা। কি বললাম এখানে, কি বললাম? পরিবর্তন কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, কেন পরিবর্তন হচ্ছে না কারণ দেখিয়ে দিলাম, রেশিওটা কত 1:1 চলে আসছে। আচ্ছা এর সাথে আরেকটা কোশ্চেন ছিল, এর সাথে আরেকটা কোশ্চেন বলা ছিল, কি বলা আছে দেখো এর সাথে, কোশ্চেন বলা আছে যে দুটি নিরেট চোঙাকৃতি লোহার দণ্ডের দৈর্ঘ্য আর ব্যাস, প্রথমে দৈর্ঘ্যটাকে বলা হয়েছে 2:1 করা আছে, দুটি বলেছে তাই তো, তাহলে ফার্স্ট আমি দুটোর ক্ষেত্রে দেখে নিচ্ছি। আচ্ছা তাপীয় রোধ, আচ্ছা তাপীয় রোধের যে সূত্র সেটা কি হয়, সেটা তো আমরা জানি যে আর সমান কি হয়, আর সমান হয় 1/k, কি হয় d/a, এটা হয় তো। আচ্ছা ডিটা এখানে দৈর্ঘ্য বলেছে, আমি এখানে এল করে নিচ্ছি। আচ্ছা এটা সমান তো আমি লিখতে পারি যে 1/k, এটা হয়ে যাচ্ছে এল, বা এটা এটা হয়ে যাচ্ছে নিরেট, কি বলেছে এখানে, নিরেট চোঙাকৃতি লোহার দণ্ডের, তাহলে এখানে এটা লিখতে পারি এটা পাই আর স্কোয়ার, এটাও তো আমি লিখতে পারি এখান থেকে, এটা লেখা যেতে পারে তো, হ্যাঁ লেখা যেতে পারে। তাহলে এখান থেকে কি দেখে নেবো যে প্রথমটা ক্ষেত্রে এল এর মানটা কত হয়েছে, ফার্স্টের ক্ষেত্রে এল এর মানটা কত হয়েছে 2, 2 বলা ছিল, মানে আমি বলছি এটা বলছি 2l। আচ্ছা তারপরে কি বলেছে, কোথায় গেল, হ্যাঁ ব্যাস, মানে ডি ওয়ান এর যে ভ্যালুটা, এটা এল ওয়ান, ডি ওয়ান এর যে ভ্যালুটা সেটা কত বলেছে, সেটা বলেছিল 1, তাহলে ডি ওয়ান যদি 1 বলে থাকে তাহলে আর ওয়ান কত বলে থাকবে, আর ওয়ান কত হয়ে যাবে, আর ওয়ান তার অর্ধেক হয়ে যাবে, এটা তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে 1/2। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে যদি এল টু দেখি, এল টুটা কত হয়ে গেছে, এল হয়ে গেছে, আর ডি টুটা কত হয়ে গেছে 2, মানে এটা আর টুটা কত হয়ে যাবে, আর টুটা আমরা যদি বের করি, আর টুটা কত হয়ে যাচ্ছে, আর টুটা হয়ে যাচ্ছে আমাদের 1। আশা করি বোঝা গেছে। আচ্ছা আমরা যদি এখানে আমাদের রোধের অনুপাত বের করতে বলেছে, মানে আমি যদি এটাকে আর ওয়ান ধরে নিই, তাহলে আমি প্রথম ক্ষেত্রে এখানে আর ওয়ান যদি করি, তাহলে আর ওয়ান সমান কি হয়ে যাচ্ছে 1/k, এই কনস্ট্যান্টটা থাকছে 1/k ইন্টু ডি এল এর ভ্যালুটা এখানে কত হয়ে গেছে 2l হয়ে গেছে, বা এখানে পাই আর স্কোয়ার, এখানে আর এর যে ভ্যালু সেটা কত হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার, তো 1/2 তার হোল স্কোয়ার এই পার্টটা, তাহলে এখান থেকে কি পাবো, যে 1/k সমান কি হয়ে যাচ্ছে 2l। আচ্ছা এখানে পাই, এই হোল স্কোয়ারটা আসলে কত আসবে 1/4, তাহলে 4টা উপরে উঠে যাবে, তাহলে এখানে 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত চলে আসছে, শুধু পাই রয়ে যাচ্ছে নিচে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত চলে আসছে, এই পার্টটা চলে আসছে, 1/k কত চলে আসছে 2l ইন্টু 4 বাই হচ্ছে পাই, এটা আসছে তো। আচ্ছা আর টু সমান কি চলে আসবে, আর টু সমান চলে আসছে দেখো 1/k, এখানে কি চলে আসছে এল এর ভ্যালু কত আছে, এলই রয়েছে। আচ্ছা আর এর ভ্যালু কত চলে আসছে, আর এর ভ্যালু 1, তাহলে এখানে পাই, আর এখানে আর স্কোয়ার এর ভ্যালু মানে 1 এর স্কোয়ার, তাহলে এটা চলে আসছে কত 1/k, মানে অ্যাকচুয়ালি l/k ইন্টু পাই, এটা আসছে। আচ্ছা আমাকে এই দুটোর অনুপাত বের করতে বলেছে, কি বের করতে বলেছে, অনুপাত বের করতে বলেছে, মানে r1:r2, কি বের করতে বলেছে r1:r2, এই পার্টটা কত হবে, এই পার্টটা হয়ে যাচ্ছে 1/k, আর কত আসছে 1/k ইন্টু 8l বাই হচ্ছে পাই, এটা ইজ টু, এই পার্টটা কত চলে আসছে, এই পার্টটা চলে আসছে l/k ইন্টু পাই। দেখো এখানে তো এই পার্টগুলো কেটে যাচ্ছে, এল পাই এগুলো তো সবগুলোই কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত, এখানে 8 পড়ে আছে, আর এখানে কত পড়ে আছে 1, তাহলে যে রেশিওটা পাচ্ছি, যে রেশিওটা আসছে সেটা কত আসছে 8:1, তাহলে আমাদের যে অ্যান্সারটা চলে আসবে, অ্যান্সারটা কত চলে আসবে 8:1। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা তারপর দেখো, তারপর বলেছে যে শূন্য স্থানে আলোর বিচ্ছুরণ হয় না, কিন্তু প্রিজমের ভেতর দিয়ে বলছে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন। ঠিক আছে, সাদা আলো কি, সাদা আলো হচ্ছে 7টি বর্ণের সংমিশ্রণ। ঠিক আছে, তাহলে 7টি বর্ণের সংমিশ্রণ হচ্ছে আমাদের সাদা আলো। এই সাদা আলো যখন হচ্ছে ওই কাঁচের মধ্যে দিয়ে প্রতিসারক তল যখন আলাদা হয়েছে, মানে লাল
বর্ণের জন্য লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি সব দিকে হচ্ছে কম, লাল বর্ণের জন্য সব থেকে কম, আর বেগুনি বর্ণের জন্য কি হচ্ছে সব থেকে বেশি প্রতিসরক প্রতিসরাঙ্কটা। তাহলে এর প্রতিসরক আলাদা আলাদা হওয়ার কারণে এবার প্রিজমের উপর দিয়ে সেটা কি হচ্ছে সাদা আলো ফেলা হলো। প্রিজমের উপর যখন সাদা আলো ফেলা হলো তখন অর্থাৎ কি হচ্ছে 7টি বর্ণের আলো একই সঙ্গে একই কোণে আপতিত হলো। ঠিক আছে, একই কোণে আপতিত হলে প্রতিসারক তলে এবার প্রতিসরণের পর 7টি বর্ণের আলো প্রতিসরণ কোণে বা হচ্ছে চ্যুতিকোণ 7 রকম। এদের যে চ্যুতিকোণ সেটা কি হচ্ছে 7 রকম। প্রথমে তাহলে সবার উপরে কে থাকে রেড, বেনিয়া সহকলা আমরা জানি, আমরা যদি উপর থেকে এখান থেকে নিচে পড়ি তাহলে বেনিয়া সহকলা। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি দ্বিতীয় প্রতিসরণ তলে যে প্রতিসরকের সময় কি হচ্ছে চ্যুতির উপর সেটা আরো কিছু বেড়ে যায়, তাই পর্যায়ে আমরা 7টি বর্ণের আলো আমরা দেখতে পাই। তাহলে এখানে যে ছবির সাহায্যে দেখো এখানে ছবি খুব সহজে চিত্র লেখা আছে, এখান থেকে একটা সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে পড়লো, সেই আলো কি হচ্ছে 7টি বর্ণের আলোতে কি হচ্ছে বিভক্ত হয়ে পড়ছে। সবার উপরে থাকছে লাল, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, দেন ভায়োলেট, দেন সবার নিচে কি থাকছে ভায়োলেট। আশা করি বোঝা কি বেনিয়া সহকলা পড়বে, আমরা জানি এই নিচ থেকে যাবে বেনিয়া সহকলা। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, লেখা আছে এখানে লিখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে, আচ্ছা এখানে আরেকটা ম্যাথ দিয়ে দিয়েছে, বলেছে একটি বস্তুর দৈর্ঘ্য কত বলা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে একটা বস্তুর দৈর্ঘ্য বলা হচ্ছে কত 5 সেন্টিমিটার। তাহলে লিখে নেবো বস্তুর দৈর্ঘ্য। তাহলে বস্তুর দৈর্ঘ্য কি লিখে নেবো, বস্তুর দৈর্ঘ্য যা ডাটা দেওয়া আছে ওই ডাটাগুলো লিখে নেবে, যে বস্তুর দৈর্ঘ্য সমান কত বলা আছে, সমান 5 সেন্টিমিটার। ঠিক আছে, বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। একে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন, মানে যে ফোকাস দৈর্ঘ্যটা সেই অবতল লেন্সের ওই ফোকাস দৈর্ঘ্যটা কত বলা আছে, এই দৈর্ঘ্যটা কত বলা ছিল 20 সেন্টিমিটার, মানে এফ এর ভ্যালু কত বলা ছিল 20 সেন্টিমিটার। ঠিক আছে, এফ এর ভ্যালু বলা ছিল 20 সেন্টিমিটার। এবার 10 সেন্টিমিটার সামনে রাখলে, কি বললাম 10 সেন্টিমিটার সামনে রাখলে 10 সেমি দৈর্ঘ্যে, তাহলে এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব ঘটে যায়। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা এখানে কত পাচ্ছি আমরা লিখে নেবো, যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কোশ্চেনে যেটা বলা আছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বলা আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা আমাকে বিবর্ধন বের করতে বলেছে। আমরা বিবর্ধন সমান তো জানি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে বস্তু দৈর্ঘ্য, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বলা আছে 10, তাহলে 10/5, তাহলে এখানে কোনো একক হয় না, তাহলে এটা কত ছিল, তাহলে বিবর্ধক মানে এম এর ভ্যালু কত চলে আসছে 2, তাহলে বিবর্ধন আমি পেয়ে গেলাম, বিবর্ধন কত পেয়ে গেলাম 2। ঠিক আছে, এবার হচ্ছে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি। আচ্ছা এখানে যদি ফোকাসের থেকে কম দূরত্বে রাখা হয়, আমরা সবাই জানি যে থিওরিতে রয়েছে যে ফোকাসের থেকে যদি আমরা কম দূরত্বে কোনো বস্তুকে রাখি তাহলে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, অসৎ হবে এবং কি হচ্ছে সমশীর্ষ হবে আর বিবর্ধিত হবে, মানে বস্তুর আকার থেকে কি হবে বড় হবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে বলেছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হয়ে যাবে। আচ্ছা বিবর্ধন তো পেয়ে গেছি আমরা, বস্তুর বিবর্ধন তো পেয়ে গেছি, এম এর ভ্যালু তো পেয়ে গেছি, এম সমান তো 2 পেয়ে গেছি, তাহলে এম সমান কি এবার বলতে পারি যে প্রতিবিম্বের দূরত্ব বাই হচ্ছে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। আচ্ছা বস্তুটাকে কোথায় রাখা হয়েছিল, বস্তুটাকে 10 সেন্টিমিটার দূরে রাখা হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কি বললাম, প্রতিবিম্বের দূরত্ব বাই হচ্ছে কি বস্তুর দূরত্ব। আচ্ছা এম এর ভ্যালু তো 2, তাহলে এখান থেকে আমি প্রতিবিম্বের দূরত্ব সমান কি লিখতে পারি, বলে আমি লিখতে পারি যে প্রতিবিম্বের দূরত্ব সমান কি হয়ে যাবে এম ইন্টু বস্তুর দূরত্ব। আচ্ছা বস্তুর দূরত্বটা কত, এম এর ভ্যালু কত, এম ইন্টু বস্তুর দূরত্ব লিখে নেবো, এম ইন্টু বস্তুর দূরত্ব। আচ্ছা এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু তো 2, আর বস্তুটা কত দূরত্বে রাখা আছে 10 সেন্টিমিটার মতো দূরে রাখা হয়েছে, তাহলে এটা থেকে কত পেয়ে যাচ্ছি 20 সেন্টিমিটার। তাহলে এই যে প্রতিবিম্বের দূরত্ব পাবো সেটা কত চলে আসবে, প্রতিবিম্বের দূরত্ব কত পাবো আমরা 20 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে, কি বললাম, তাহলে এটা অবশ্যই তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, এটা রিপিটেড কোশ্চেন। প্রতিটা সেটে আমরা এত WBTS সেট করেছি। ঠিক আছে, এর আগে মধ্যযুগীয় বছর একটা সেট করলাম। ঠিক আছে, রিপিটেড কোশ্চেন, প্রতিবারই এই কোশ্চেনটা পাচ্ছি আমরা। কি পাচ্ছি, একটা বস্তুকে যদি বলছে ফোকাসের থেকে কম দূরত্বে রাখা হয় তাহলে অবস্থিত প্রতিবিম্বর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে এবং প্রতিবিম্বের প্রকৃতি মানে প্রতিবিম্বের গঠন চিত্রসহ দেখা যায়। তাহলে আমরা কি জানি, একটু আগেই বললাম যে ফোকাস থেকে কম দূরত্বে যদি কোনো একটা বস্তু রাখি তাহলে সেটা কি হচ্ছে অসৎ হবে, সমশীর্ষ হবে এবং বস্তুর আকার থেকে বড় হবে, এগুলোই আমাকে লিখতে হবে, ওটাই লিখে দেবে। এই হচ্ছে ছবি। কি হয়, একটা বস্তু যদি এখানে বস্তুটা রয়েছিল, বস্তুর সমান্তরালভাবে যদি কোনো একটা রশ্মি যায় তখন সেটা কি হয়, সেটা ফোকাসের মধ্যে দিয়ে দেখো এখানে F2 এর মধ্যে দিয়ে বেরিয়ে চলে গেছে, আর কেন্দ্র দিয়ে যদি তাহলে সেটা সেই পথেই আবার কি হচ্ছিল ফিরে চলে আসে। ঠিক আছে, সেটা সেই পথেই কি চলে আসে, ফিরে চলে আসে।
দেন আমি এখান থেকে তো কোনো জায়গায় মিলিত হচ্ছে না। কোথায় মিলিত হবে? বস্তু যেদিকে রয়েছে সেদিকেই আমি প্রতিবিম্বটা পাচ্ছি। তাহলে সেটা কি? এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এই পার্টটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব আর এটা হচ্ছে বস্তু। তাহলে এখানে লিখে নেবে বস্তুগুলা কি ১ম এই বলে দিলাম। কি হচ্ছে? অসৎ হচ্ছে সমশীর্ষ হবে এবং বস্তুর আকার থেকে কি হচ্ছে? বড় হবে। মানে বিবর্ধিত হবে। আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন দেখো। কি বলেছে 4.6 বলছে ওয়াটস সমান হচ্ছে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। মানে P সমান V ইনটু I আমাকে প্রমাণটা করতে হবে। ঠিক আছে? তাহলে P সমান V ইনটু I মানে আমি যদি বলি যে কোনো তড়িৎচালক যন্ত্রের সাহায্যে যদি T সময় ধরে I কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেটা I কারেন্ট পাঠালে সেটা কি হচ্ছে? তড়িৎ শক্তি কত হয়েছে? W সমান কি হয়? W সমান VI ইনটু T। তাহলে ভি হলে হচ্ছে এটা কি একটা দুই প্রান্তের বিভব প্রভেদ। আমরা জানি ভি হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে এখান থেকে তড়িৎ ক্ষমতা সমান আমি কি পাচ্ছি? তড়িৎ ক্ষমতা সমান আমি পাচ্ছি ডাব্লিউ বাই টি। আমরা কত কাজ করেছি? কৃতকাজের মানটা আমরা এখানে জানি। কৃতকাজের মানটা হচ্ছে কত? ভি আই ইন্টু টি বাই হচ্ছে টি। তাহলে এখান থেকে পি সমান কি পেয়ে যাচ্ছি? পি সমান পেয়ে যাচ্ছি ভি ইন্টু আই। তার মানে ক্ষমতা সমান কি হচ্ছে? বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা। ঠিক আছে? তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের এটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা তোমাদের জন্য রেখে দিচ্ছি কি যে তড়িৎ কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তোমরা অবশ্যই জানাবে যে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে? আর এখনো অবধি যারা লাইকটা করোনি, লাইকটা করে দাও। ঠিক আছে? তোমাদের জন্যই এত কিছু। তোমরা আমাদেরকে সাপোর্ট করে যাও। আমরাও এরকম ভালো, ভালো কনটেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। ঠিক আছে? দেখো, আচ্ছা এখানে একটা ছবি বলা ছিল। আচ্ছা ছবিটা এখানে ভালো করে এঁকে নিই। এটা বলা ছিল ২ ওহম, এটা বলা ছিল 6 ওহম। এখানে যে এর যে ভ্যালুটা বলা ছিল সেটা বলা আছে মনে করো 20 ভোল্ট। এখানে এর ভ্যালুটা কত বলা ছিল? 20 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা ১ম এ জিজ্ঞেস করেছে তুল্য রোধ। ফার্স্ট জিজ্ঞেস কি করেছে? তুল্য রোধ। ফার্স্ট জিজ্ঞেস করেছে তুল্য রোধ। তুল্য রোধ কত হবে? এটা কি সমবায় আছে? সরি, এটা কিসের সাথে যুক্ত আছে? শ্রেণী সমবায় যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায় যুক্ত হলে তুল্য রোধ কত হয়ে যাবে? আমি কি জানি? যোগ হয়। তাহলে কত হয়ে যাচ্ছে? 8 ওহম। তাহলে প্রথমের অ্যান্সারটা পেয়ে গেলাম। প্রথমের অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে? 8 ওহম। তারপর কি বলেছে? বি এরটা। বি বলেছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা বের করতে মানে আই এর ভ্যালু বের করতে হবে। আই সমান তাহলে আমরা কি জানি? ভি সমান আই আর। আমরা প্রথমে লিখি আমরা কি জানি? ভি সমান আই আর। কি লিখে নিয়ে যাচ্ছি তাহলে ভি সমান আই আর। তাহলে আই সমান কি হয়ে যাচ্ছে? আই সমান হচ্ছে ভি বাই আর। আচ্ছা ভি এর ভ্যালু তো এখানে বলা আছে। ভি এর ভ্যালু কত? 20/8। তোমরা আমাকে জানাবে। ঠিক আছে? কমেন্ট বক্সে জানাবে। এটা তো নিশ্চয়ই করতে পারবে। 20 বাই তাহলে কত আসবে এটা? এত অ্যাম্পিয়ার। তাহলে দেখো তোমাদেরকে কত টাস্ক দিচ্ছি। এগুলা কিন্তু ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে। ক্যালকুলেশন নিজেরা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। ঠিক আছে? তারপরে দেখো। আচ্ছা এটা হয়ে গেল। তারপরে কি বলেছে? যে সি এরটা কি বলেছে? যে ২ ওহম রোধের প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে? প্রতি সেকেন্ডে তাহলে আমরা তাপ উৎপন্ন হবে আমরা কি জানি? H সমান I স্কয়ার RT। আয়ের এটা আয়ের ভ্যালু। আচ্ছা এটা জানালে তো চলবে না। আমাকে এখানে করে দিতে হবে। আয়ের ভ্যালুটা লাগবে। ঠিক আছে? করে দিচ্ছি ঠিক আছে। ৪ ২ ৮ ৪ ৫ 5/2 তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 5/2 মানে হচ্ছে কত? 2.5 অ্যাম্পিয়ার। আচ্ছা এটা দিলাম না, নেক্সটটা দিয়ে দেবো কাজ। কি আছে? দেখে নাও তাহলে। কি হয়ে যাচ্ছে? 2.5 তার হোল স্কয়ার ইনটু আর এর ভ্যালু কত? কোন রোধের মধ্যে দিয়ে যাচ্ছে? ২ ওহম রোধের মধ্যে দিয়ে মানে এটা। ঠিক আছে? তাহলে ইনটু 2 ইনটু প্রতি সেকেন্ড মানে টাইমটা কত হয়ে যাচ্ছে? 1। এটা তাহলে ক্যালকুলেশন করবে। ওটা তো আগেরটা দিয়েছিলাম কারণ ওটা এর মান লাগতো এখানে আমাকে। তাহলে এত জুল যেটা পাবো এত জুল। এটা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে এর অ্যান্সারটা আমাকে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে? ঠিক আছে। তারপরে দেখো। তারপরে কি বলেছে দেখো 4.8 বলেছে যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না। তার ব্যাখ্যা করো। তাহলে যখন আলফা কণা বেরিয়ে যাচ্ছে তখন কি হয়? আলফা হচ্ছে একটা হিলিয়াম কণার স্রোত আমরা সবাই পড়েছি। আমরা সবাই জানি যে একটা ভর সংখ্যা ৪ কমে যায় আর হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক কি হচ্ছে ২ কমে যায়। দেখো ওটাই এখানে সুন্দর করে লেখা আছে যে কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যখন একটা আলফা কণা নির্গত হয় তখন তার কি হচ্ছে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়। এবং তার ভর সংখ্যা ৪ একক কি হচ্ছে? কম হয়। আর পারমাণবিক ক্রমাঙ্ক কি হচ্ছে? ২ একক হচ্ছে কমে যায়। তাই কি বলেছে? কোনো মৌলের তেজস্ক্রিয় মৌলের আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়। তার ফলে কি হচ্ছে? যখন কমে যাচ্ছে তখন একটা কি হচ্ছে? নতুন মৌলের সৃষ্টি হচ্ছে।
আবার এবার কি হচ্ছে, গামা রশ্মি হচ্ছে একটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে? কোনো তেজস্ক্রিয় পরমাণুর আলফা বিঘটন বা বিটা বিঘটন হলে ওখান থেকে নিউক্লিয়াসটিকে মানে উত্তেজিত অবস্থায় থাকে। তখন তখন নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গমন হয় বা ভৌত অবস্থা আসে। কিন্তু গামা রশ্মি নির্গত হলে তার ভর সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক, তোমরা সোজা লিখে দেবে যে গামা রশ্মি যখন বেরিয়ে যাচ্ছে তখন তার ভর সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কের কোনো পরিবর্তনই হচ্ছে না। ঠিক আছে? তার ফলে একটা নতুন মৌলের সৃষ্টি হয় না। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। দেখো কি বলেছে যে এবিসিডি কি বলেছে যে চারটি মৌল যাদের পারমাণবিক ক্রমাঙ্ক একটা কথা বলা হচ্ছে 3, 9, 11 আর হচ্ছে 19। আগে দেখে নিই, আমি লিখে নিচ্ছি এখানে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা ক্ষেত্রে কত বলেছে 3, এটা ক্ষেত্রে কত বলা আছে 9, এটা ক্ষেত্রে বলা আছে 11, এটা ক্ষেত্রে কত বলা আছে 19, তাই তো? এটা বলা আছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলা আছে যে কোন তিনটি পর্যায় সারণী একই শ্রেণীতে অবস্থান করবে। আচ্ছা, এটা যদি করি তাহলে কত চলে আসছে, এটা প্রথম কক্ষপথে দুটো থাকবে, তারপর কক্ষপথে একটা, এটা কত চলে আসবে 2, 7, এটা কত চলে আসবে 2, 8, 1, এটা কত চলে আসছে 2, 8, 8, 1, এটা আসছে তো? তাহলে দেখো আমি এখানে বলতে পারি এটা হচ্ছে কত, এটা 2 নম্বর পর্যায়ে 2 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণীতে, এটা 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী, এটা 4 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী। তাহলে এখানে বলেছে কোন তিনটি পর্যায়ে একই শ্রেণীতে অবস্থান করবে, কি কোনটা অবস্থান করছে, এ অবস্থান করছে, সি অবস্থান করছে আর ডি অবস্থান করছে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল এ, সি আর ডি। তারপর কি বলেছে, তারপর বলেছে যে কোনটির আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম। তাহলে আয়নাইজেশন শক্তি সবথেকে কম কার হবে? যত আমি উপর থেকে যখন নিচের দিকে নামবো, আমি যদি এই পর্যায়টার ক্ষেত্রে দেখি আয়নাইজেশন শক্তি সবথেকে কম, উপর থেকে যখন আমি নিচের দিকে নামতে থাকবো তখন আয়নাইজেশন শক্তির ভ্যালু তো কি হচ্ছে, কমতে থাকে, তাই তো? পড়েছি। তার মানে এখানে এই যে ডি এর কি হচ্ছে, আয়নাইজেশন শক্তির মান কি হচ্ছে তত সবথেকে কম, মানে এখানে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ডি। ডি এর আয়নাইজেশন শক্তির মান হচ্ছে সবথেকে কম। তারপর কি বলেছে যে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে কম। পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে কম কি, ফ্লুরিন। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের বি। আর 2 ইন্টু এটা 2 + 7, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের বি। আচ্ছা, তারপর বলেছি যে কোনটির বিজারণ ধর্ম সবথেকে বেশি। আচ্ছা, বিজারণ ধর্ম সবথেকে বেশি, তাহলে বিজারণ ক্ষমতা সবথেকে বেশি কি হচ্ছে, এটাও হয়ে যাবে ডি, কারণ বিজারণ ক্ষমতা সবথেকে বেশি, যখন উপর থেকে নিচে না তখন বিজারণ ধর্ম কি হয় তত কমতে থাকছে, মানে কি হচ্ছে সবথেকে বাড়তে থাকছে, তত বেশি সবথেকে বেশি কার হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডি। তারপর কি বলেছে দেখো যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ কি হবে, বি। একদম ঠিকই ভেবেছো, তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ কি হয়ে যাবে, বি এর সর্বোচ্চ। কোনটি জারণ ধর্ম সর্বোচ্চ, তাহলে জারণ ধর্ম সর্বোচ্চ শব্দে কার হবে, ফ্লুরিনেরই হবে, মানে টু, এইটা যেটা যেটা বিটা সেটারই হবে, মানে এটারই হবে সর্বোচ্চ। ঠিক আছে? আশা করি বোঝা গেছে সবগুলো। এরপর দেখে নাও নেক্সট নেক্সট কি বলেছে। আচ্ছা, অ্যানোড মাড কি আর এর গুরুত্ব। তাহলে অ্যানোড মাড বলতে অ্যানোড মাড আমরা কি জানি যে কপার তড়িৎ বিশ্লেষণ পরিচালনার সময় বিশুদ্ধ কপারের সঙ্গে মিশে থাকা কিছু মূল্যবান ধাতু যেমন এইউ, এজি, পিটি, ঠিক আছে, মানে সোনা, রূপো, প্ল্যাটিনাম এইসব আর কি অ্যানোডের নিচে কাদার মতো হচ্ছে জমা হয়, একে হচ্ছে অ্যানোড মাড বলা হচ্ছে। ঠিক আছে? এই অ্যানোড কাদার মতো, এরপরে নিচে মলিন মানে চলিতে বলছে অ্যানোড মাডকে আমরা কি বলে, সেটা অ্যানোড মাডকে আমরা কি করে থাকি, সংগ্রহ করে থাকি। ঠিক আছে? এরপরে দেখো, এবার অ্যানোড মাড থেকে আমরা কি হচ্ছে এই যে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতুকে আমরা পাচ্ছি। তাহলে তার ব্যবহারটা আমরা এখানে, তার গুরুত্বটা আমরা এখানে জেনে নিলাম। যে দেখো এই যে কাদার মধ্যে থিতিয়ে পড়ে আছে এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলছি, অ্যানোড মাড। ঠিক আছে? আচ্ছা, এরপর লোহার মরিচা নিবারণের জন্য জিঙ্কের প্রলেপ চাবো, কার প্রলেপ চাবো, জিঙ্কের প্রলেপ চাবো। তাহলে আমরা ক্যাথোডকে কোথায় রাখবো আর অ্যানোডকে কোথায় রাখবো, ক্যাথোড, অ্যানোড আর হচ্ছে তড়িৎ। তাহলে তড়িৎ বিশ্লেষণ হিসেবে তড়িৎ বিশ্লেষণ হিসেবে আবার কি ব্যবহার করবো, তাহলে ক্যাথোড, অ্যানোড আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি রাখবো। তাহলে এটাও আমি কিন্তু বলছি না, এটা তোমরা কিন্তু আমাকে বলবে যে মানে ক্যাথোডে কাকে রাখা হচ্ছে, অ্যানোডে কাকে রাখা হচ্ছে, আর এখানে তড়িৎ বিশ্লেষণ পদার্থে কি ব্যবহার করছি সেটা তোমরা আমাদেরকে জানাবে। ঠিক আছে? এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। কি বলেছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে বলছে অ্যামোনিয়া গ্যাস সারানো করলে কি হয়, সমীকরণ লিখতে বলেছে। আর হচ্ছে তরল অ্যামোনিয়া। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বর্ণহীন বলছে জলীয় দ্রবণে যদি আমরা অ্যামোনিয়া গ্যাসকে যদি আমরা চালনা করি তখন কি হচ্ছে, অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে AlOH এর হোল থ্রু কি হচ্ছে, জিলেটিনের মতো সাদা আঠালো হচ্ছে অধক্ষেপ উৎপন্ন। তাহলে এটা হচ্ছে তার
সমীকরণটা লিখে নেবে যে AlCO3 প্লাস হচ্ছে 3H2O প্লাস হচ্ছে 3NH3, এটা কি হচ্ছে AlOH এর হোল 3 প্লাস হচ্ছে 3NH4Cl, মানে এই যে অধক্ষেপটা পড়ছে সেটা মানে জিলেটিনের, সেটা হচ্ছে কি AlOH এর হোল 3, মানে এটা অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে। আচ্ছা, এরপরে তরল অ্যামোনিয়া। ঠিক আছে, তরল অ্যামোনিয়াকে কোথায় ব্যবহার করা হয়? আমরা জানি তরল অ্যামোনিয়াকে আমরা রেফ্রিজারেটরে বা আইসক্রিম তৈরি কারখানায় হিমায়ক গ্রুপে, যেটা হিমায়ক গ্রুপে আমরা তরল অ্যামোনিয়াকে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তারপরে কোশ্চেন বলেছে যে কি করে সমীকরণ সঙ্গে বলছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে 165°C উষ্ণতায় গাঢ় H2O বিক্রিয়া। দেখো আমরা এখানে বলো যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি আমরা অতিরিক্ত পরিমাণ গাঢ় H2SO4 যদি আমরা চালনা করি, তাহলে সেটা কি হয়, 170°C উষ্ণতায় উত্তপ্ত হলে সেটা কি উৎপন্ন করে, ইথাইল অ্যালকোহলের নিরুদন এবং হচ্ছে ইথিলিন উৎপন্ন হয়। দেখো এটা বিক্রিয়াটা তোমরা লিখে নেবে যে CH3CH2OH কার উপস্থিতি গাঢ় H2SO4 আর হচ্ছে 170°C উষ্ণতায় আর কি উৎপন্ন হচ্ছে, ইথিলিন, মানে C2H4, কি উৎপন্ন হচ্ছে, C2H4। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন বলেছে C3H8 আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের নাম আর হচ্ছে গঠনগত সংকেত আর আরবিএস এর নাম করে, এদের মধ্যে কি ধরনের সমাবেশ দেখা যায়। কি পাচ্ছি আমরা, হচ্ছে প্রোপাইল মানে এন প্রোপাইল অ্যালকোহল মানে CH3 CH2 CH2 CH মানে OH, এখানে যে পাচ্ছি যে কার্যকরী মূলকটা সেটা কি হচ্ছে, অ্যালকোহল। ঠিক আছে, আর কি হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, কি পাচ্ছি আর আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, এদের দুজনেরই হচ্ছে আণবিক সংকেতটা হচ্ছে এটা মানে C3H8O। ঠিক আছে, এবং এখান থেকে যে আমরা কি কার পরিবর্তন হচ্ছে, যে শৃঙ্খলটা পাচ্ছি সেই শৃঙ্খলে OH এর মূলকে তার অবস্থান পরিবর্তন ঘটছে। তার মানে এখানে যে সহায়তা বাটি সেটা কি বলে, সেটা হচ্ছে আমাদের অবস্থান ঘটিত সহায়তা। আমাদের কোশ্চেনটা বলা ছিল IUPAC নামকরণগুলো এখান থেকে লিখে নেবে, সেটা হচ্ছে দেখো এখান থেকে লিখে নেবে, তোমরা লিখে নেবে এই যেটা IUPAC নামকরণগুলো সুন্দরভাবে এখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আর এই ছিল আজকে আমাদের মানে মধ্যশিক্ষা পর্ষদের যে 2য় নম্বর স্কুল তার সম্পূর্ণ সমাধান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক তো অবশ্যই করবে, এবং আমাদের চ্যানেলের সাথে জয়েন থেকে আমরা এরকম অনেক ভিডিও নিয়ে আসবো এবং এই সিরিজটা চেষ্টা করব শেষ করে দেওয়ার। তো তোমাদের সাপোর্টের প্রয়োজন আমাদের, তো তোমরা সাপোর্ট করবে, অবশ্যই আমরা নিয়ে আসবো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।